আপনি এই যে গণভবন দখলের যে আহ্বান অনেকে জানাচ্ছে বা বলতে চাচ্ছে, এই বিষয়টিকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? আপনার কি মনে হয় যে when will be the right time for that? আসলে একটা গণ অভ্যুত্থানে আমরা যদি একটু পিছনের দিকে তাকাই, গণ অভ্যুত্থান যদি 1952 সালেরটা দেখেন, 52 সালে গণ অভ্যুত্থানের সরাসরি আমরা সরকার বদল করি নাই, কিন্তু এটার যে ইম্প্যাক্ট সেটাতে একটা রাজনৈতিক দল মনে করেন মুসলিম লীগ বিলোপ হয়ে গেছে, এবং 54 সালে সেটা প্রমাণিত হয়েছে যখন যুক্তফ্রন্টের নির্বাচনে মুসলিম টোটালি ওয়াইপড আউট হয়ে গেছে। তারপরে যদি আপনি আসেন এরপরে 62 যে ছাত্র আন্দোলন, এই 62 ছাত্র আন্দোলনের পরিপ্রেক্ষিতে এই যে আপনার আইয়ুব খান যে দুর্বল হতে হতে সে 1958-তে তাকে যেতে হয়েছে, সরি 1968-তে যেতে হয়েছে। এর মধ্যে 1966 আপনার 6 দফা আন্দোলন এবং 1969-এর গণ অভ্যুত্থানে কি আমরা সরাসরি কি এই যে আসাদের যে মৃত্যু, এই মৃত্যুতে কি আমরা সরাসরি কি পাকিস্তানের সরকারকে নাড়াইতে পারছি? নাড়াইতে পারি নাই, কিন্তু সেটা 70-এর নির্বাচনে আপনার প্রতিফলিত হয়েছে এবং 71-এ সেটা আপনার বাস্তবায়ন হয়েছে একটা নতুন দেশ হিসেবে, আপনার আন্দোলনের মাধ্যমে, রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে। এরপরে যদি আমরা বাংলাদেশের কথা বলি, এরশাদ 82 সালের 24শে মার্চ আপনার যে মার্শাল ল জারি করলো, সেই মার্শাল ল জারি থেকে শুরু করে এই যে সেলিম দেলোয়ার, জয়নাল, দীপালি সাহার যে আপনার হত্যাকাণ্ড, তাদের যে আত্মত্যাগ, এদের আত্মত্যাগ থেকে শুরু করে এটা 83 সালে এটা হয়েছে। তারপর আমরা এরশাদের গণ অভ্যুত্থান 90 সালে আমরা দেখলাম এবং সেই অভ্যুত্থানে সরকার পরিবর্তন হয়েছে। অর্থাৎ এই যে 4টা অভ্যুত্থান আমরা যদি ধরি আমাদের এই রিসেন্ট পাস্টে, লাস্ট 50-60 ইয়ার্সে, তাহলে আপনি দেখতে পাবেন যে এখানে অবশ্যই এখানে কোনো সময় গণভবন দখল অথবা গণভবন দখল না করেও আমরা যে একটা অভ্যুত্থানের যে সফলতা হয়, এখন তো সেই দিন আমি আপনার সাক্ষাৎকার দেখলাম, এই যে কালের সাক্ষী আপনার এই যে এই তৎকালীন মুসলিম লীগের প্রেসিডেন্ট এবং সরওয়ার্দীর প্রতিদ্বন্দ্বী আবুল হাসিমের ছেলে এই যে বদরুদ্দিন ওমর একটা সাক্ষাৎকারে দেখলাম যে উনি এই 4টা অভ্যুত্থানের আপনার তুলনামূলক বিচার করে বলছেন যে এইরকম অভ্যুত্থান, এই যে 2024-এর যে অভ্যুত্থান এবং যে ডিফাইন্ড বাই দ্য স্টুডেন্টস, এটা উনি জীবনে দেখেন। এবং উনি বলেন যে 47 যে মানে ভাগ হইলো, তখন যে দাঙ্গা হইছে, দাঙ্গা তো হইলো দাঙ্গা, কিন্তু এখানে যে স্বতঃস্ফূর্ত যে রক্ত দিচ্ছে এবং তারা এটা কোটা না, মানে দেশটা যে একটা ভন্ডের হাতে পড়ছে। এই যে পুরা আপনি চিন্তা করেন, এই যে আমাদের সিভিল সার্ভেন্ট, আমাদের পার্লামেন্ট, আমাদের জাজেস, আমাদের শিক্ষক, আমাদের সমাজের সর্বস্তরে আমরা যারা শিক্ষিত বলে দাবি করি, আমরা যে কত বড় হিপোক্রেট, আমরা যে কত বড় ভণ্ড, আমরা যে এইরকম একটা কুলাঙ্গারের পিছনে, এই যে আপনি বললাম না ইয়ে আজাদি জুটা হ্যায়, আর আমাদের আজাদি হচ্ছে শেখ মুজিব কা মোটকো বেটি হ্যায়, এর বেটি ছাড়া তো আমাদের কোনো আজাদি নেই। এই যে এইরকম একটা, এই যে একজন দর্শক বললো না যে 2 লাখ মারলেও সে যাবে না, এটা হচ্ছে তার হতাশাবাদীর কথা। এখানে 2 লাখ না, এখানে 10 লাখ মারা গেলেও আমাদের ছাত্ররা পিছপা হবে না। আপনি বুঝতে পারতেছেন না, আপনার সেই পটেনশিয়াল নাই, আপনি হতাশাবাদীদের একজন আমি মনে করি। আপনার কথা একদিকে ঠিক আছে, কিন্তু আপনি যে একটা বাচ্চা ছেলে, একটা বাচ্চা মেয়ের যে শক্তি, যে পাওয়ার, তার যে আপনার সত্যকে তুলে ধরার জন্য তার জীবন বাজি, এটা বুঝার ক্ষমতা হয়তো আপনার এখনো হয় না। আপনি বুঝেন, তাদের চেহারা দেখেন, তাদের কথাবার্তা দেখেন। আপনি 5 জন, 10 জন, 20 জন, 30 জন, 50 জন সমন্বয়কারী, ঘরে ঘরে রেইড হচ্ছে, ঘরে ঘরে এই যে পাকিস্তানি হানাদার আমাদেরকে এরকম করে নাই। ঢাকা থেকে বা ঢাকার বাইরে থেকে যেরকম আমরা রিপোর্ট পাচ্ছি, এমনকি আমি গ্রাম থেকে খবর পাইলাম আপনার প্রতিটা ওয়ার্ডে কোন বিএনপি, কোন জামাতের বা অন্যান্য রাজনৈতিক দলের কারা কারা মিছিলে যাইতে পারে, সবাইকে গ্রেফতার করার জন্য পুলিশ লিস্ট করছে। শুধু তাই না, আমরা আরো একটি নৃশংসতা বা বর্বরতা আমরা দেখলাম। আমি একটু আপনার সামনে এটা দর্শকদের উদ্দেশ্যে পড়ে শোনাতে চাই। ড্যাফোডিল ইনস্টিটিউট অফ আইটি, এটার একজন শিক্ষার্থী, তার নাম হচ্ছে মাসরুর। তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তো এই নিখোঁজ শিক্ষার্থী মাসরুরের সন্ধান চাইতে তার বাবা-মা, ভাই তারা একটা সংবাদ সম্মেলনের ডাক দেয়। এবং এই সংবাদ সম্মেলন
তারা করার আগেই সংবাদ সম্মেলনের স্থল থেকে তাদেরকে তুলে নিয়ে গিয়েছে আজ গোয়েন্দা পুলিশ। এই আজ মঙ্গলবার এই বিকাল ৩:৩০ দিকে মাসরুরের বাবা ও ভাই সেগুনবাগিচার ডিআরইউতে একটা সংবাদ সম্মেলন করার কথা ছিল তাদের। কিন্তু ওই সংবাদ সম্মেলনের আগেই সেই সংবাদ সম্মেলনের স্থল থেকে ডিবি পুলিশ তারা একটা মাইক্রোবাস নিয়ে সেখানে হাজির হয় এবং তারা তাদেরকে তুলে নিয়ে যায়। তো আপনি চিন্তা করে দেখুন যে এই মাসুরের বড় ভাই এবং তার বাবা তারা রিক্সাযোগে এখানে এসেছিলেন। তাদেরকে ডিবি এসে মাইক্রোবাসে করে তাদেরকে তুলে নিয়ে গেল। একটা সংবাদ সম্মেলনও করতে দিল না। তো আপনি চিন্তা করুন এটা কি স্বাধীন দেশ? এটা কি আর বলার কোনো অবকাশ আছে? না, আপনি তো মাসরুরের এই ঘটনাটা বললেন, থ্যাংক ইউ। আমি আপনাকে বলি, বাংলাদেশে এরকম হাজার হাজার ঘটনা আছে। আপনি মাসরুর তো ধরেন একটা স্টুডেন্ট, ধরেন নুরুল হক নুরু, এই যে গণ অধিকার পরিষদের সভাপতি একাংশের, তাকে ধরার যে বর্ণনা তার স্ত্রী দিছে, আপনি মানে আমার মনে হয় না পাকিস্তানের এরকম করছে। তার বাসার সমস্ত লাইট বন্ধ করে দেওয়া হয়েছে, তার বাসার কেয়ারটেকার দারোয়ানদেরকে বেঁধে তাদেরকে তাদের মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়েছে। তারপরে তার বাসায় উঠে অন্ধকারের মধ্যে কোনো কলিং বেল টেলিমেন ছাড়া ডাইরেক্ট খন্তা কুড়াল দিয়ে দরজা ভেঙে ফেলছে উইদিন 2-3 মিনিট। ভেঙে নুরু তার একটা বাচ্চা নিয়ে শুয়েছিল, তার বউ 7 মাসের প্রেগনেন্ট, তার আরেকটা ছোট বাচ্চা নিয়ে তার বউ শুয়েছিল, সে লুঙ্গি পরা গেঞ্জি পরা, কোনো কথাবার্তা নেই। তাদের সমস্ত ঘরের মধ্যে যত ফোন ছিল সমস্ত মোবাইল ফোন তারা সিজ করলো। তারা সিজ করার পরে আপনার অন্ধকারের মধ্যে সে 10-12-14 জন, আপনি তারপরে তারা তাকে এই গেঞ্জি পরা অবস্থায় লুঙ্গি পরা, তারা প্যান্ট পরতে চাইলে তারা প্যান্ট পরতে দিল না। তারপরে ফজরের আজানের 10 মিনিট আগে, তখন সে একটা প্রেগনেন্ট একটা মা, সে তার স্ত্রী, সে তার কোনো মানে দিশেহারা অবস্থা, কোনো ফোন নাই, কাউকে ফোন করতে পারতেছে না, দারোয়ান টারোয়ান সবাই রে পিটাইয়া টিটাইয়া মনে করেন ফোন টোন কাইরে নিয়া, তখন সে হাউ মাউ করে পার্শ্ববর্তী আপনার থানায় যায়। আপনার ওই যে মগবাজারের পাশে নতুন থানা যেটা হয়েছে হাতির ঝিল, তো গিয়ে বলতেন আমরা জানি না। এখন হাউ মাউ করতে করতে তার আপনার 48 ঘন্টা পরে তারা জানতে পারে যে তারা কোর্টে নিচ্ছে। তখন তারা কোর্টে নুরুর ভাই সহ ওর স্ত্রী প্রেগনেন্ট এই মহিলা কোর্টে যায়। কোর্টে যাওয়ার পরে দেখে তার হাত পা ভাঙা, তারা 2-3 পুলিশ তাদের ধরে ধরে নিচ্ছে। তখন তারা হাউ মাউ করে কান্না করে ওখান থেকে নুরুর ভাইকে আবার ওখান থেকে নিয়ে যায়। দেখেন, এখন আমি আপনাকে বলি, এই যে জাজ মনে করেন, এই যে পুলিশ, আপনি আমার সংবিধানে আছে একজন নাগরিককে যদি তুমি 54 ধারায় গ্রেফতার করতে হলেও আপনি সেটা হাইকোর্ট নামক এই যে কুলাঙ্গার কোর্ট একটা ব্যাখ্যা দিচ্ছে, কুলাঙ্গার কোনো কোর্ট নাই। আমি রাগ ধরে এই কোর্টের এই ম্যাজিস্ট্রেট বা এই জজ নামের এই কুত্তার বাচ্চা, ও শার্ট খুলে দেখাইলো, ও হাঁটতে পারতেছে না, ও একদম মানে বিদ্ধর, আপনারা দেখছেন সবাই। আচ্ছা, এই জাজ নামের কুলাঙ্গারের বাচ্চা, বাকশালের ছাও, সে তারে আবার 5 দিনের রিমান্ডে দিল। এখন প্রশ্ন হচ্ছে, এই যে আপনি বললেন না মাসরুরের বাবা মাকে ধরে নিয়ে গেছে, এটা কোন দেশ? এটা কোন জঙ্গলি দেশ? কোথাকার কোন স্বাধীন দেশ? কোন কুত্তার বাচ্চা এই দেশটা চালায়? আপনি আমাকে বলেন। সংবিধানে আছে 24 ঘন্টার মধ্যে যদি আপনি কাউকে গ্রেপ্তার করে যদি আদালতে প্রডিউস না করেন, পুলিশের বা রাষ্ট্রের কোনো কথা শোনা যাবে না, তাকে ইমিডিয়েটলি রিলিজ করতে হবে। কারণ তুমি বেসিক নাম্বার 1 আইন ভঙ্গ করছো। আচ্ছা, যে কোনো মানুষকে আপনি জিজ্ঞাসাবাদ করবেন, এই সো-কল রিমান্ডের নামে টর্চার সেল একজন ম্যাজিস্ট্রেট থাকতে হবে, মাস্ট ম্যাজিস্ট্রেটের সামনে থাকতে হবে। আপনি আমাকে বলেন, তাকে আবার 5 দিনের রিমান্ডে দিল, কয়টা? 24 ঘন্টা প্রডিউস করে নাই। নাম্বার 1, সংবিধানের
বাংলাদেশের সংবিধান হচ্ছে সর্বোচ্চ আইন, এর উপর কোনো আইন নেই। তারপরে হচ্ছে তাকে আপনার পিটাইয়া হাড্ডি গুড্ডি ভাঙ্গা পাটা ভাঙ্গা তার কোমর টোমর ভাঙ্গা আপনি নিছেন, তাহলে হাত পাতে দিলেন এই জাজের বাচ্চা কুত্তা। আচ্ছা, তারপরে কি করলো? তার বাড়িতে যে দরজা ভেঙে ঢুকলো, পুলিশ যে পরিচয় দিল না, আপনি তার যে পরিচয় দিল না, তুই কে? তুই কি ছাত্রলীগের গুন্ডা? তুই কি বাকশালের গুন্ডা? তুই কি রর গুন্ডা? তুই কি ডিবির গুন্ডা? তুই কি র্যাবের গুন্ডা? নাকি তুই ওয়াকারের মিলিটারির গুন্ডা? তুই কোথাকার গুন্ডা আসছস? বাংলাদেশের নাগরিকের দরজা ভেঙে অ্যারেস্ট করবে? এটা এটা কোন? এটা মুজিবের আর গোপালীর আইন? আপনি আমাকে বলেন না। এই যে এই দেশটারে যে এইভাবে মানে গন্ড মূর্খের মাধ্যমে আমাদের দেশটারে যে একটা, আমরা এখন আফ্রিকাও বলবো না, ল্যাটিন আমেরিকাও বলবো না, আমি বলবো পৃথিবীতে কোনো দেশ নাই এরকম ইন দ্য নেম অফ ডেমোক্রেসি। আপনি উত্তর কোরিয়ার কথা আমরা বলি, উত্তর কোরিয়াতে গণতন্ত্র নেই। মায়ানমারের কথা বলি, গণতন্ত্র নেই। জানতা মানে মায়ানমারের জানতা থেকে তো খারাপ। মায়ানমারের জানতা তো ইলেকশনে জিতার পরে জোর করে ক্ষমতা নিচ্ছে, এখানে তো ইলেকশনই নাই, আপনি ভোট দিতেও পারবেন না। তারপরে কি করলো আপনি দেখেন, তার রিমান্ডে নিয়ে আবার টর্চার করে করে আপনি 4 লাখ টাকা বলে কোন ব্যবসায়ী দিছে, পরে খবর পাইলাম এটা সানাউল হক নিরু, ছাত্র দলের কিংবদন্তি। সত্য মিথ্যা জানি না, এটা পুলিশ বলতেছে। সানাউল হক নিরু আজ থেকে 35 বছর আগে রাজনীতি ছেড়ে দিছে, এবং আমি মনে করি বিএনপির ওয়ান অফ দ্য বিগ ব্লান্ডার হচ্ছে সানাউল হক নিরুকে দলে ফেরত না আনা। তাকে একসাথে দালাল বলা হয়েছিল। 35 বছরে কোনো রাজনীতি করে নাই, ব্যবসা বাণিজ্য করে, আমাদের বয়সী, আমাদের কন্টেম্পোরারি। এখন তারে ধরে নিয়ে গেছে সানাউল হক নিরুকে আবার 5 দিনের রিমান্ডে। তো একজন ব্যবসায়ী যদি কাউকে চাঁদা দেয়, এটা তো তার ব্যাপার। তুই চাঁদাবাদি হাসিনা, তুই কত লক্ষ কোটি টাকা চাঁদা করছিস, তোরে কয়দিনের রিমান্ডে দিতে হবে? তাই হাসিনা কয়দিনের রিমান্ডে যাবে আপনি আমাকে বলেন না। একজন ব্যবসায়ী যদি একজন রাজনৈতিক নেতাকে, কোন একটা রাজনৈতিক দলকে চাঁদা দেয়, এটা তার ইচ্ছা। হ্যাঁ, ও যদি এটা ট্যাক্স তাহলে তুমি ট্যাক্সের ব্যাপারে মামলা করতে পারো। এই যে আপনি বললেন কত হিসাব দিব আপনার, আমাকে বলেন এই যে কোনো আইন আছে? এই যে আপনি এখন এই যে আপনি একটু আগে বললেন না, মনে করেন ছাত্র দল করছে বা ছাত্র শিবির করছে, আজ থেকে 10 বছর 20 বছর আগে, যারা কেউ মনে করেন সরকারি চাকরি করে, কেউ বেসরকারি চাকরি করে, কেউ বিদেশে গেছে, কেউ ব্যাংকে চাকরি করে, কেউ ইন্স্যুরেন্সে চাকরি করে, আপনি জানেন এদেরকে সবাই লিস্ট নিয়ে আপনার তাদেরকে অ্যারেস্ট করতেছে। আমার জানা মতে এরকম অনেকেই আমাকে ফোন করছে, ভাই অফিস করতে পারতেছি না। কেন? কয়েক কিছু বন্ধু বান্ধবরা খবর দিচ্ছে যে তুমি অফিস থেকে 15 দিন ছুটি নিয়ে চলে যাও, তোমার ধরবে। এই যে একটা দেশ নামক যে একটা আপনার এই যে শেখ মুজিব গন্ডমূর্খের এই যে একটা গোলামি, এই যে একটা জিঞ্জির, গোলামের যে জিঞ্জির, এই জিঞ্জির থেকে বের হওয়ার জন্য এই দর্শক যে কথাটা বলছেন এটা আংশিক সত্য, কিন্তু পুরো সত্য না। তো পুরো সত্য হলো কি? হ্যাঁ, এই যে এইরকম রক্ত না দিলে, এইরকম সমস্ত মিথ্যার বিরুদ্ধে, যেখানে রাষ্ট্রের সকল প্রতিষ্ঠান, যেখানে রাষ্ট্রের সকল আপনার মানুষ, যারা শিক্ষিত বলে দাবি করে, যারা নিজেদেরকে পুলিশ বলে দাবি করে, যারা নিজেদেরকে শিক্ষক বলে দাবি করে, এই যে মনে করেন ভোট সালের বা 2024 সালে আপনি ভোটগুলা কাটছে, এরা তো শিক্ষক, এরা সরকারি কর্মচারী, সবগুলা বিশ্ববিদ্যালয় থেকে পাস করা, সিভিল সার্ভেন্ট অথবা নন সিভিল অথবা শিক্ষকতা করছে। এই যে আমাদের দেশটাকে যে একদম এক্সাক্ট একটা কারাগারে পরিণত করছে, মিথ্যা দেশে পরিণত, কিন্তু ভণ্ডের দেশে পরিণত করছে, কুশিক্ষিত দেশে পরিণত করছে। এটার জন্য যে রুখে দাঁড়াবো, আপনারা এইসব হতাশাবাদী কথা না বলে, ছাত্ররা ওই যে আগামীকাল মহাসম্মেলন ডাকছে, 31টা বিশ্ববিদ্যালয়ের একটা বিবৃতি দেখলাম। শুধু তাই না, আমি নতুন একটা কর্মসূচি তারা ঘোষণা করেছে, আমি দেখছি। তারা বলেছে যে আগামীকালের কর্মসূচি হচ্ছে সারা দেশে মার্চ ফর জাস্টিস। অর্থাৎ কত ইনোভেটিভ কর্মসূচি তারা ঘোষণা করছে। হ্যাঁ, এখন আপনি একজন পিতা হিসাবে, মা হিসাবে, আপনি মুরব্বী হিসাবে, যারা যেভাবে আছেন, বয়স্কদের কথা বলবো,
যারা 30-35 বছরের বেশি বয়স, আপনারা যে আছেন, আপনারা যদি মানুষ হন, আপনাদের যদি ন্যূনতম কাণ্ড জ্ঞান থাকে, ন্যূনতম মানবিক জ্ঞান থাকে, আপনার যদি সেন্স থাকে, প্লিজ ছাত্র ছাত্রীদের পাশে দাঁড়ান। তারাই পরিবর্তন করতে পারবে। তারা গণ্ডমূর্খ শেখ মুজিবের মাইয়া গোপালীকে যদি কেউ সাহিত্য করতে পারে, সে হচ্ছে আমাদের ছেলেমেয়েরা। আমাদের ছেলেমেয়েরা তাকে ভালো করে চিনছে। তাদের যে আপনার ভবিষ্যৎ চিন্তা, দেশ গড়ার চিন্তা, সবাইকে বলি, মিলিটারি, পুলিশ, সিভিল, এটা কি দেশ আছে? এটা কি দেশ আছে? আপনাদের লজ্জা লাগে না? এই যে ছেলে মেয়েদের থুতু খান আপনারা, ছেলে মেয়েদের থুতু খান। যারা এগুলো লিখতেছেন তাদেরকে বলি যে যেভাবে পারেন, দেখছেন না, কোনো মা এসে পানি দিচ্ছে, কোনো মা এসে শরবত খাওয়াচ্ছে, কোনো মা এসে শেল্টার দিচ্ছে, এগুলা করেন। আমরা এই দেশকে পরিবর্তন করার জন্য এই যে আমাদের ছেলে মেয়েরা যে রাস্তায় নামছে, A to Z, কেউ বাকি নাই। কিছু কুলাঙ্গার ছাড়া, কিছু গোলাম ছাড়া, কিছু সুবিধাভোগী ছাড়া। এটার পার্সেন্টেজ আপনি বললেন না 98 লাল করে দিছে। এরা যে কি করতে পারে, আমি তো ঘুম থেকে উঠে দেখি কিরে, আমি তো দেরি করে ফেললাম মনে হয়, দেখি যে যেদিকে যাই শুধু লাল, যেদিকে কি ব্যাপার, আমি তো মনে করলাম আমি পিছাই গেলাম। তো that's so fast and bold. We must support them. We must go with them. We are behind them. এগিয়ে যাও আমাদের ছেলে মেয়েরা, আমরা আছি। যারা এই ধরনের মন্তব্য করতেছেন আপনাদেরকে বলবো, প্লিজ ছেলে মেয়েরা আমাদেরকে পথ দেখাবে। ওরাই 52 সালে, 62 সালে, 66 সালে, 69, 70, 71 ছাত্ররা আপনার প্রাণ না দিলে, রক্ত না দিলে, এগিয়ে না আসলে বাংলা ভাষায় রাষ্ট্রভাষাও হইতো না, 71ও হইতো না, 69ও হইতো না। ওই যে শেখ মুজিব আর হাসিনা যে এখন আমাদের উপর ছুরি ঘুরায়, তার বাপের দেশ মনে করে, ওই ছাত্ররাই করছে। শেখ মুজিবের বাপের সাধ্য ছিল না। যদি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যদি না রাখত, সুতরাং ছাত্ররাই আমাদের দিশারি, আমাদের পথ প্রদর্শক, বাংলাদেশের পথ প্রদর্শক তারাই। আমরা তাদের পিছনে আছি। সবাই নামেন, থাকেন, যে যেভাবে পারেন সহযোগিতা করবেন। নেগেটিভ কথা প্লিজ বলবেন না।